জাস্ট ওকে, এবার হচ্ছে মনে হয়, দেখো হচ্ছে এবার হচ্ছে। দেখতে পাচ্ছ না? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। ওকে, তো জিনিসটা আমি আরেকবার একটু রিক্যাপ করে নিচ্ছি। আগের দিনকে আমরা একটা আরবিটারি স্টেটের এনট্রপি রেসপেক্টে আইডিয়াল গ্যাসের কোনো একটা স্টেটের এনট্রপি কেমন হবে সেটাকে ফাংশন অফ টেম্পারেচার এন্ড প্রেসার রিপ্রেজেন্ট করেছিলাম বাই ইকুয়েশন 1.23 আর ইকুয়েশন 1.24। আজকে আমরা এই ফর্মুলাটা কাজে লাগিয়ে একটা প্রবলেম স্টাডি করব। ধরো তোমার কতগুলো আইডিয়াল গ্যাসকে একটা নির্দিষ্ট টেম্পারেচার এবং প্রেসারে মিক্স আপ করা হলো, তাতে করে ওভারঅল চেঞ্জ ইন এন্ট্রপিটা কেমন হবে। অর্থাৎ জিনিসটাকে যদি আমি স্কিমেটিক্যালি বোঝাতে চাই তাহলে এরকম ভাবে বোঝাতে পারি। প্রথম যে ফিগারটা দেখতে পাচ্ছ, এখানে তিনটে চেম্বারকে দেখানো হয়েছে। তিনটে চেম্বারে রেসপেক্টিভলি N1 N2 N3 মোলস অফ থ্রি ডিফারেন্ট আইডিয়াল গ্যাসকে নেওয়া হয়েছে। এইখানে ধরো আমি একটা আইডিয়াল গ্যাস সে হাইড্রোজেনকে নিয়েছি, আই মিন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এইগুলো সব আইডিয়াল গ্যাস হিসাবে ট্রিট করছি। হ্যাঁ, বাম দিকের যে চেম্বারটা দেখতে পাচ্ছ সেখানে N1 মোল অফ হাইড্রোজেন, মাঝের যে চেম্বারটা দেখতে পাচ্ছ সেখানে N2 মোল অফ অক্সিজেন, আর ডান দিকের যে চেম্বারটা দেখতে পাচ্ছ সেখানে N3 মোল অফ নাইট্রোজেনকে নেওয়া হয়েছে। প্রত্যেকটা চেম্বারের টেম্পারেচার এবং প্রেসার একই রকম। প্রথম যে ফিগারটা দেখিয়েছি দ্যাট ইজ দি স্কিমেটিক বিফোর দি আইডিয়াল গ্যাসেস আর মিক্সড আপ। এবার আমরা এই চেম্বার গুলোকে তুলে নিলাম। মাঝখানে যে চেম্বার গুলো এগুলো ছিল, পার্টিশন গুলো ছিল, সেই পার্টিশন গুলোকে তুলে নিলাম। অর্থাৎ উই অ্যালাউ দি গ্যাস মলিকিউলস টু মিক্স আপ। যদি এরকম মিক্স আপটাকে অ্যালাউ করা হয় তাহলে এইরকম একটা সিচুয়েশন হবে। এই যে নিচে যে ফিগারটা দেখতে পাচ্ছ সেটাকে স্কিমেটিক্যালি রিপ্রেজেন্ট করা আছে। এইখানে N1 N2 N3 মোল, যেহেতু এটা আইসোলেটেড চেম্বার, কাজে এখানে নাম্বার অফ মোলসটা N1 প্লাস N2 প্লাস N3 এইটাই হবে। আর যেহেতু ইনিশিয়ালি টেম্পারেচার আর প্রেসার একই রকম ছিল, গ্যাসটার টোটাল টেম্পারেচার প্রেসার এই মিক্সড অবস্থাতে টোটাল টেম্পারেচার প্রেসার এইগুলোর কোনো রকম চেঞ্জ হবে না, টেম্পারেচারের প্রেসারটা একই রকম থাকবে। এখন এই ইনিশিয়াল স্টেজে এনট্রপিটা ধরো সাম এসআই, তিনটে চেম্বারে যে তিনটে গ্যাস নেওয়া হয়েছে বিফোর দে আর মিক্সড আপ তাদের টোটাল এনট্রপিটা হচ্ছে এসআই। আর আফটার দে আর মিক্সড আপ এই যে সিস্টেমটাকে দেখানো হয়েছে নিচে টোটাল এনট্রপিটা হচ্ছে এসএফ। আমরা এখানে এই ডেল এসটা কত হয়েছে, এনট্রপি চেঞ্জটা কত হয়েছে সেইটাকে বের করতে যাচ্ছি। এসএফ মাইনাস এসআই এই ভ্যালুটাকে ডিটারমাইন করতে যাচ্ছি। ওকে, দেখো কিভাবে করা যেতে পারে। যেমনটা বললাম যে ইন টার্মস অফ অ্যান আরবিটারি, ইন টার্মস অফ অ্যান এন্ট্রপি অফ অ্যান আরবিটারি স্টেট, একটা আইডিয়াল গ্যাসের টি টেম্পারেচার টি প্রেসারে এন্ট্রপিটাকে এরকম ভাবে লেখা যায়। তাহলে আমরা যদি এই তোমার ধরো সাম কে নাম্বার অফ আইডিয়াল গ্যাস রয়েছে যাদের প্রত্যেকের টেম্পারেচার টি প্রত্যেকের প্রেসার পি, তাহলে কম্বাইন্ড এন্ট্রপিটা কত হবে। সিস্টেমগুলোকে যখন মিক্স আপের আগের অবস্থায় দেখছি, মিক্সিং এর আগের অবস্থায় দেখছি, তখন এন্ট্রপিটা কত হবে, N1 N1 ইন্টু CP1 LNT মাইনাস N1 R LNP প্লাস S01। এটা হচ্ছে প্রথম গ্যাসটার জন্য। দ্বিতীয় গ্যাসটার জন্য কত হবে, N2 CP2 LN2 মাইনাস N2 R LNP প্লাস S02 এন্ড সো অন। তাহলে আমরা যদি সামেশনের টার্মে লিখি এরকম ভাবে লিখে ফেলতে পারি, যেখানে এন কেটা রিপ্রেজেন্ট করছে নাম্বার অফ মোলস অফ দি কেথ আইডিয়াল গ্যাস, সিপি কে এইটা ওই কেথ গ্যাসটার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে। আর S0 কে ওই কেথ গ্যাসটার আমরা যে আরবিটারি স্টেটটা নিয়েছি তার এন্ট্রপিকে রিপ্রেজেন্ট করছে। ওকে, তাহলে ইকুয়েশন 1.25 এ আমরা সমস্ত সিস্টেমগুলোর মিক্সিং এর আগের অবস্থায় এনট্রপিটা কত ছিল সেইটাকে বলে দিতে পারি। এবার এইগুলোকে মিক্স আপ করা হলো, আইডিয়াল গ্যাসগুলোকে নিয়ে আমরা মিক্স আপ করলাম। দ্বিতীয় যে ছবিটা দেখিয়েছি স্কিমেটিকটা দেখিয়েছি সেইটার কথা কনসিডার করো। এই অবস্থায় দেখতে পাচ্ছ যে তোমার প্রত্যেকটা গ্যাসের যে মোলগুলো ইনিশিয়ালি ছিল সেই সংখ্যাই রয়েছে, N1 N2 N3 এই সংখ্যাই রয়েছে। কিন্তু যখন আমি এই সিস্টেমে কোনো একটা গ্যাসের প্রেসার দেখব সেই প্রেসারটাকে কিন্তু সেই গ্যাসের পার্শিয়াল প্রেসার দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। আমি যদি এই মিক্সড সিস্টেমে ফার্স্ট গ্যাসটার টেম্পারেচার বলি সেটা টি হবে, কিন্তু ফার্স্ট যে গ্যাসটা তার প্রেসারটা কিন্তু P1 অর্থাৎ পার্শিয়াল প্রেসার এইটার সাথে সমান হবে। দ্বিতীয় গ্যাসটার জন্য প্রেসারটা হবে P2, সেই গ্যাসটার যে পার্শিয়াল প্রেসার তার সাথে সমান। অর্থাৎ আমি কেথ গ্যাসের জন্য পার্শিয়াল প্রেসার যদি বলি পিকে, তাহলে এনট্রপি
of the system after the gases are mixed up will be represented by this equation. এই ইকুয়েশনটা দিয়ে আমরা লিখে ফেলতে পারি এন কে যেমন ছিল রইলো, সিপি কে যেমন ছিল রইলো, ফার্স্ট গ্যাস, সেকেন্ড গ্যাস, থার্ড গ্যাস প্রত্যেকটা গ্যাসের জন্য টেম্পারেচার একই রকম, শুধুমাত্র প্রেসার গুলোকে পার্শিয়াল প্রেসার দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। এদের যদি আমরা সামেশন নিয়ে নিই তাহলে এই এসএফটাই রিপ্রেজেন্ট করছে টোটাল এন্ট্রপি অফ দি মিক্সড সিস্টেম, আর এসআইটা হচ্ছে টোটাল এন্ট্রপি অফ দি সিস্টেম বিফোর দে আর মিক্সড আপ। নাও ইউ ক্যালকুলেট দি ডিফারেন্স, ডেলএসটাকে ক্যালকুলেট করে ফেলো, দুটো ডিফারেন্স নিয়ে নাও। দুটো যদি ডিফারেন্স না বুঝতে পারছো যে এই টার্মটা আর এই টার্মটা কমন টার্ম, এই দুটো বাদ চলে যাবে, এই দুটো টার্মকে তোমাকে এ করতে হবে, যোগ করতে হবে। এই দুটো টার্মকে যদি তুমি যোগ করো মানে এটা বিয়োগ করো, করলে কি পাবে, আর ইন্টু এন কে এল এন পি বাই পি কে। এবার তোমরা ল অফ পার্শিয়াল প্রেসার থেকে দেখে এসেছো যে পার্শিয়াল প্রেসার ইজ প্রপোর্শনাল টু দি নাম্বার অফ মোলস, পার্শিয়াল প্রেসার ইজ প্রপোর্শনাল টু দি নাম্বার অফ মোলস, অর্থাৎ পি কে এইটাকে আমরা বলতে পারি প্রপোর্শনাল টু এন কে, হয় এজ টোটাল প্রেসার এইটা কিনা প্রপোর্শনাল টু সাম ওভার এন কে। পি কে যেটা টোটাল প্রেসারটা হচ্ছে তোমার সাম ওভার এন কে, দ্যাট ইজ এন ওয়ান প্লাস এন টু প্লাস এন থ্রি। এখানে পি বাই পি কে এই যে রেশিওটা রয়েছে সেইটাকে আমরা রিপ্লেস করতে পারি বাই এন কে, যেখানে এনটা তোমার টোটাল নাম্বার অফ মোলস কে রিপ্রেজেন্ট করছে, হয়েছে। এখন ন্যাচারালি এন ভ্যালুটা তো এন কে থেকে বড়, এনটা অলওয়েজ গ্রেটার দেন এন কে, টোটাল নাম্বার অফ মোলস সেটা নিশ্চয়ই এন ওয়ান বা এন টু বা এন থ্রি এদের থেকে বড় হবে, অর্থাৎ এলএন এই ফ্যাক্টরটা পজিটিভ কোয়ান্টিটি, এলএন ফ্যাক্টরটা পজিটিভ কোয়ান্টিটি, দ্যাট উইল ইমপ্লাই ডেল এস টু বি পজিটিভ কোয়ান্টিটি। ডেল এসটা যেহেতু পজিটিভ এটা ইমপ্লাই করছে এসএফ ইজ গ্রেটার দেন এসআই। তাহলে আমরা কনক্লুড করতে পারি যে কতগুলো আইডিয়াল গ্যাসকে ইকুয়াল টেম্পারেচার ইকুয়াল প্রেসারে যদি মিক্সড আপ করা হয়, আফটার মিক্সিং দি এন্ট্রপি উইল বি ইনক্রিজড, মিক্স আপ করার পর এন্ট্রপিটা বাড়বে। একটা সিম্পল কেসের কথা কনসিডার করতে পারো, ধরো তুমি দুটো গ্যাস নিয়েছো, হ্যাঁ দুটো গ্যাস নিয়েছো এবং দুটো গ্যাসেরই ইকুয়াল মোলকে নিয়েছো, আই মিন এরকম ধরনের একটা সিচুয়েশন। এইখানে আমরা সে এন বাই টু মোল নিয়েছি, এখানেও এন বাই টু মোল নিয়েছি, ইকুয়াল টেম্পারেচার ইকুয়াল প্রেসারে। তাহলে মিক্সিং করার পরে টোটাল নাম্বার অফ মোলসটা কত হবে, এন, তার সাথে সমান এন কে এন ওয়ান বা এন টু, এই দুটো এন বাই টু এর সাথে সমান। এই ফর্মুলাটা যদি বসিয়ে দাও, এই ফর্মুলাটা বসালে কি পাবে, ডেল এস ভ্যালুটা কত হবে, ডেল এস ইকালস টু আর ইন্টু, সামেশনটা আমি আর দিচ্ছি না, দুটো ভ্যালু করেই দিচ্ছি, আর ইন্টু এন বাই টু এন এন টু, একটার জন্য পরেরটার জন্য একই রকম, তাহলে টু দিয়ে মাল্টিপ্লাইড হয়ে যাবে। তো আলটিমেটলি আমরা যেটা পাবো এন ইন্টু আর ইন্টু এল এন টু, দুটো ডিফারেন্ট আইডিয়াল গ্যাসকে ইকুয়াল মোলে ইকুয়াল টেম্পারেচার ইকুয়াল প্রেসারে যদি মিক্স আপ করা হয়, মিক্সিং এর জন্য এন্ট্রপির যে চেঞ্জটা হবে সেটা ইজ ইকুয়াল টু এন ইন্টু আর ইন্টু এল এন টু। এই বোঝা গেছে টপিকটা, দুটো আইডিয়াল গ্যাসকে যদি ইকুয়াল টেম্পারেচার ইকুয়াল প্রেসারে মিক্স আপ করা হয় তাতে করে এন্ট্রপি চেঞ্জটা কত হবে সেটাকে আমরা ডিটারমিন করলাম। বলো কোথাও ডাউট থাকলে বলো। নেই, কোনো ডাউট নেই স্যার? রিয়েল গ্যাসের ক্ষেত্রে রিয়েল গ্যাসের কথা বলছি না, আমরা আমরা আইডিয়াল গ্যাসের কথা বলছি। রিয়েল গ্যাসের ক্ষেত্রে এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল নয়, কেমন? রিয়েল গ্যাসের ক্ষেত্রে আমরা কথাটা কিছুই বলছি না, রিয়েল গ্যাসের ক্ষেত্রে যে ফর্মুলাটা কাজে লাগিয়ে আমরা বললাম সেটা তো হোল্ডই করে না, এটা আইডিয়াল গ্যাসের জন্যই অ্যাপ্লিকেবল। হ্যাঁ এটাই। ওকে, এবার দেখো এইরকম একটা সিচুয়েশনের কথা কনসিডার করো তো, ধরো ধরো আমি আইডিয়াল গ্যাসই নিয়েছি, হ্যাঁ আইডিয়াল গ্যাস নিয়েছি ইকুয়াল মোলের, এইখানে এন বাই টু মোল নিয়েছি, এইখানেও এন বাই টু মোল নিয়েছি। এবার এইখানেও আমি সে হাইড্রোজেন নিয়েছি আর এইখানেও হাইড্রোজেন নিয়েছি, হাইড্রোজেনটাকে আমি আইডিয়াল গ্যাস হিসাবে ট্রিট করছি, কেমন এক্সাম্পল হিসাবে বলছি, তো হাইড্রোজেনটাকে আমি আইডিয়াল গ্যাস হিসাবে ট্রিট করছি। দুটোকে একই টেম্পারেচার প্রেসারে নেওয়া হয়েছে, দুটো কি আমরা একই টেম্পারেচার প্রেসারে নিয়েছি। তাহলে বলো তো যদি এদেরকে মিক্স আপ করা হয় এই অবস্থায়, বিফোর দেয়ার মিক্সড আপ তাদের এন্ট্রপি কিছু একটা ছিল, আর আফটার দেয়ার মিক্সড আপ যখন দুটোকে মিক্সড আপ করে দিচ্ছি তখন কি দেখছি আমি, এন মোল অফ হাইড্রোজেন গ্যাস আছে,
at temperature T and at pressure P, right? At temperature T at pressure P আমরা দেখতে পাচ্ছি n মোল অফ হাইড্রোজেন গ্যাস রয়েছে। যখন তাদেরকে মিক্সড আপ করে দেওয়া হচ্ছে, এই মাঝখানে পার্টিশনটা যখন তুলে নেওয়া হচ্ছে, সেই অবস্থায় এইটার যে এন্ট্রপি সেইটা ধরো সাম এসএফ। ওকে, সেই অবস্থায় এন্ট্রপিটা ধরো এসএফ। আমরা যদি এই আগের ক্যালকুলেশনটা ফলো করতাম তাহলে চেঞ্জ ইন এন্ট্রপিটা কত হতো? এনি অ্যান্সার? আগের অ্যাপ্রোচটা যদি ফলো করতাম তাহলে এন্ট্রপি চেঞ্জটা কত এক্সপেক্ট করতাম? এনআর লন টু স্যার। বলো বলো। এনআর লন টু। হ্যাঁ, আর আর কেউ কিছু বললে? স্যার মানে আমি এক্সপেক্ট করছিলাম সে 0 হয়ে যাবে। এই রে, এরকম আগে এক্সপেক্ট করে ফেললে মুশকিল, তাহলে আর প্যারাডক্সই থাকে না। মানে স্যার আমি দেখো, ভাবছি হ্যাঁ ঠিক আছে, আমি বলে নি। দেখো, আমি যদি আগের এটা ব্লাইন্ডলি ফলো করতাম, উই শুড এক্সপেক্ট এ চেঞ্জ ইন এন্ট্রপি অ্যাজ এন ইনটু আর ইনটু ln2। যেটা আমি বললাম, আরো একবার জিনিসটাকে রিপিট করছি, যে ধরো আমি দুটো আইডিয়াল গ্যাস নিয়েছি, মানে একটা আমার দুটো চেম্বার রয়েছে, দুটো চেম্বার ইকুয়াল টেম্পারেচার এন্ড প্রেসারে মেনটেন্ড। দুটো চেম্বারে প্রত্যেকটাতেই ইকুয়াল মোলের একটা নির্দিষ্ট আইডিয়াল গ্যাসকে রাখা আছে, ডিফারেন্ট আইডিয়াল গ্যাস নয়, কিন্তু নির্দিষ্ট আইডিয়াল গ্যাসকে রাখা আছে। আরো ক্লিয়ারলি জিনিসটাকে বললাম, বাম দিকের চেম্বারটায় n/2 মোলস অফ হাইড্রোজেন গ্যাস রাখা আছে, ডান দিকের চেম্বারটাতেও n/2 মোলস অফ হাইড্রোজেন গ্যাসকে রাখা আছে। এবার যদি আমি মাঝখানে পার্টিশনটা রিমুভ করে নিই তাহলে কি দেখবো? তাহলে বেসিক্যালি দেখবো যে আমার n মোল অফ হাইড্রোজেন রয়েছে at টেম্পারেচার T and প্রেসার P। এখন ধরে নেওয়া যাক আগে এই চেম্বারটা রিমুভ, এই পার্টিশনটা রিমুভ করার আগে টোটাল এন্ট্রপি ছিল এসআই, আর এই যে পার্টিশনটা রিমুভ করার পর টোটাল এন্ট্রপিটা হচ্ছে এসএফ। আমরা যদি ব্লাইন্ডলি আগের অ্যাপ্রোচটা ফলো করতাম তাহলে উই উড এক্সপেক্ট এ চেঞ্জ ইন এন্ট্রপি অ্যাজ n ইনটু আর ইনটু ln2 চেঞ্জ এক্সপেক্ট করতাম। কিন্তু সেটা কি সত্যি তাই? সেটা কি সত্যি তাই হতো? তার কারণ দেখো, এন্ট্রপিটা তো একটা প্রপার্টি, এক্সটেন্সিভ প্রপার্টি অফ দি সিস্টেম। এন্ট্রপি অফ এ সিস্টেম ইজ অ্যান এক্সটেন্সিভ প্রপার্টি। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে সিস্টেমের এন মোলের এন্ট্রপি যা, ওই একই সিস্টেমে যদি 2n মোল নিতাম তাহলে এন্ট্রপিটা ডাবল হয়ে যেত। ইজ নট ইট? এন্ট্রপি অফ এ সিস্টেম ইজ অ্যান এক্সটেন্সিভ প্রপার্টি। আমি যদি একটা সিস্টেমের এন মোলের এন্ট্রপিকে বলি সাম এস, তাহলে 2n মোলের এন্ট্রপিটা কত হতো? 2s হতো। সেটাও দেখো না, আমাদের ফর্মুলার মধ্যে কিন্তু সেই জিনিসটা ছিল। কি ছিল বলতো? ওই যে ফর্মুলাটা লিখেছিলাম, ইকুয়েশন 1.23 এনসিপি ln/t, না? এনসিপি ln/t মাইনাস nr ln/p প্লাস এইটাকে আমরা n ইনটু s0 এরকম ভাবে রিপ্রেজেন্ট করলাম। হ্যাঁ, দেখো এখানে ভালো করে, n/2 মোলের জন্য কত হবে? n/2 মোলের জন্য জিনিসটা এইরকম। কাজেই আমি যদি টোটাল এন্ট্রপিটাকে বলতাম, এসআইটা কত হতো? সাম s1 প্লাস s2, অর্থাৎ 2 ইনটু s1, 2 ইনটু s1। যেহেতু এটা আইডেন্টিক্যাল গ্যাস নেওয়া হয়েছে, আমরা এই দুটোর কম্বাইন্ড এন্ট্রপি যা দেখবো সেটা কি তোমার এই যে মিক্সিং করার পর যে এন্ট্রপিটা তার সাথে সমান হচ্ছে। এখানে আমরা যখন দেখছি যে বাম দিকের চেম্বারে n/2 মোলস রয়েছে, ডান দিকের চেম্বারেও n/2 মোলস রয়েছে, তাহলে তাদের কম্বাইন্ড এন্ট্রপিটা কত? কম্বাইন্ড এন্ট্রপি হচ্ছে 2s1। অন দি আদার হ্যান্ড, আমার যদি এরকম একটা বলে দেওয়া থাকতো যে n মোল অফ হাইড্রোজেন গ্যাস টেম্পারেচার T প্রেসার P, তার জন্য এন্ট্রপিটা তো এই 2s1 এটার সাথেই সমান হতো। বিকজ দি এন্ট্রপি ইজ অ্যান এক্সটেন্সিভ প্রপার্টি অফ দি সিস্টেম, এই মিক্সিং এর জন্য তাহলে কিন্তু আমরা কোনো রকম এন্ট্রপি চেঞ্জ পাবো না, পাওয়ার কথা নয়। কিন্তু আমরা যদি ওই আগের অ্যাপ্রোচটা ফলো করি ব্লাইন্ডলি, তাহলে আমরা এক্সপেক্ট করব যে দেয়ার শুড বি এ চেঞ্জ, দেয়ার শুড বি অ্যান ইনক্রিজ ইন এন্ট্রপি। কাজেই অ্যাপারেন্টলি জিনিসটা একটা প্যারাডক্স হিসাবে অ্যাপিয়ার করছে, এটা একটা ধাঁধা হিসাবে তোমার কাছে অ্যাপিয়ার করছে, একটা কন্ট্রাডিকশন দেখতে পাচ্ছ। এটাকেই বলা হয় গিভস প্যারাডক্স। এই জিনিসটাকে আমরা গিভস প্যারাডক্স বলি। এন্ট্রপিটা সিস্টেমের একটা এক্সটেন্সিভ প্রপার্টি,
এই আইডিয়ার উপর বেস করে এই প্রবলেমটাতে আমরা এনট্রপির কোনো রকম চেঞ্জ এক্সপেক্ট করব না। অন দি আদার হ্যান্ড আমরা এইমাত্র যে ক্যালকুলেশনটা করে এলাম সেই ক্যালকুলেশনটাকে যদি ব্লাইন্ডলি ফলো করতাম তাহলে দেখতাম যে এনট্রপি চেঞ্জটা এন ইন্টু আর ইন্টু এল এন টু এইরকম হওয়া উচিত ছিল। এই যে অ্যাপারেন্ট কন্ট্রাডিকশন, এই কন্ট্রাডিকশনটাকে গিভস প্যারাডক্স বলা হয়। তো যাই হোক, এটা খুব সিম্পল রিজলিউশন রয়েছে, এটাকে আমরা খুব সিম্পল ওয়েতেই রিজলভ করতে পারি প্যারাডক্সটাকে। দেখো, আমাদের এই যে ক্যালকুলেশনটা, সেই ক্যালকুলেশনটা কিন্তু এই প্রবলেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। আমরা যখন ক্যালকুলেশনটা করেছিলাম ওই অ্যাপ্লাইড দি কনসেপ্ট অফ পার্শিয়াল প্রেসারের কনসেপ্টটাকে অ্যাপ্লাই করেছিলাম, বাট ডাজ ইট অ্যাপ্লাই ফর অ্যান আইডেন্টিক্যাল গ্যাসের ক্ষেত্রে তো পার্শিয়াল প্রেসারের কনসেপ্টটা থাকে না। এখানে যে N1 মোল N2 মোল তাদেরকে যখন আমরা মিক্স আপ করছি, এখানে তো তুমি মলিকিউল গুলোকে আলাদা করে ডিস্টিংগুইশ করতে পারছো না। কাজে কনসেপ্ট অফ পার্শিয়াল প্রেসার ডাজ নট হোল্ড ফর আইডেন্টিক্যাল গ্যাস। সুতরাং আমরা যে ক্যালকুলেশনটা এইমাত্র করে এলাম সেই ক্যালকুলেশনটা এই প্রবলেমটাতে অ্যাপ্লিকেবল নয়। কাজে অ্যাজ ইট শুড বি, যে এই প্রসেসে এনট্রপি কোনো রকম চেঞ্জ হবে না। আমাদের ক্যালকুলেশনটা এই প্রবলেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, সেই জন্য এরকম একটা কন্ট্রাডিকশন অ্যারাইজ করছে। এটাই একটা সিম্পল অ্যাপ্রোচ বলতে পারো টু রিজলভ দি গিভস প্যারাডক্স। একটা মোর কনভিনসিং এক্সপ্লেনেশনটা কিন্তু এই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স থেকে আসে। তোমরা পরে যখন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়বে সেখানে দেখবে যে ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স কাজে লাগিয়ে আমরা একটা আইডিয়াল গ্যাসের এনট্রপিকে ক্যালকুলেট করতে পারি। এবার এই স্ট্যাটিস্টিক্সের যে আউটকাম, এই স্ট্যাটিস্টিক্সের যে রেজাল্ট, সেই রেজাল্টটা যদি এই মিক্সিং অফ আইডেন্টিক্যাল গ্যাসের জন্য অ্যাপ্লাই করা হয়, দ্যাট প্রডিউস রং রেজাল্ট। সেখান থেকে কিন্তু আমরা ভুল রেজাল্ট পাই আইডেন্টিক্যাল গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে গেলে। সেইখান থেকেই কিন্তু তোমার কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স এই কনসেপ্টটা অ্যারাইজ করে আর কি। পরবর্তীকালে পরে কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স দিয়ে জিনিসটাকে রিয়েলাইজ করা যায়, বা তোমার এই আইডেন্টিক্যাল গ্যাসের কনসেপ্টটাকে দিয়ে গিভস প্যারাডক্সটাকে রিজলভ করা যায়। ম্যাথমেটিক্যাল যদি রিজলিউশন দরকার হয় তাহলে আমাদের ওয়েট করতে হবে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সটা কমপ্লিট হওয়ার জন্য। এইটাই আর কি বলার ছিল। হ্যাঁ, গিভস প্যারাডক্স এবং মিক্সিং অফ আইডিয়াল গ্যাস, এই কনটেক্সটে এটাই বলার ছিল। কোনো প্রশ্ন থাকলে বলো। বোঝা গেছে কেমন? স্যার স্যার বলো বলো। এটা তো স্যার ওই ইকুয়েশন 1.27 থেকে স্যার দেখে বলা যেত না? মানে মানে ইকুয়েশন 1.27 থেকে দেখে বলা যেত না? কোথায় ইকুয়েশন 1.27 বলো তো? হ্যাঁ হ্যাঁ, কি করে বলতাম? মানে স্যার এখানে তো স্যার পার্শিয়াল প্রেসারের কনসেপ্টটা, মানে যে স্যার পিকেটা আর পিটা আমার যদি দুটো একই রকমের গ্যাস হয়ে যায় তাহলে দুটোকে আমি কন্ট্রিবিউশন একই ধরে নিতে হবে। সেটাই তো বললাম যে পার্শিয়াল প্রেসারের কনসেপ্টটাই তো তোমার এক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। পার্শিয়াল প্রেসারের কনসেপ্টটা অ্যাপ্লিকেবল নয় এখানে। হ্যাঁ, কাজেই তুমি আইডেন্টিক্যাল গ্যাসের জন্য যদি প্রবলেমটাকে ভাবো তাহলে নাল রেজাল্ট মানে ডেলএসটা জিরোই হওয়া উচিত। মানে স্যার ওখানটা স্যার এই ln1 হয়ে যেত, হয়ে গেলে পিও যা পিকেও তাই। আচ্ছা এটাই আর কি। আচ্ছা, নেক্সট টপিকটা হচ্ছে আরেকটা প্রবলেম, এনট্রপি চেঞ্জ ইন ফ্রি এক্সপানশন অফ অ্যান আইডিয়াল গ্যাস। একটা আইডিয়াল গ্যাসের যদি ফ্রি এক্সপানশন করা হয় তাহলে এনট্রপি চেঞ্জটা কত হবে? তোমাদের মনে আছে ফ্রি এক্সপানশন অফ অ্যান আইডিয়াল গ্যাস ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর কনটেক্সটে পড়িয়েছিলাম। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স যখন পড়ানো হয় সেখানে এটা বলা হয়েছিল না, ফ্রি এক্সপানশন অফ অ্যান আইডিয়াল গ্যাস। হ্যাঁ স্যার। সেই রকম একটা চেম্বার নেওয়া হয়েছিল। এবার এখানে তোমার একটা আছে স্টপ ছিল। হ্যাঁ, দিয়ে তারপরে এইদিকে তোমার আরেকটা চেম্বারকে রাখা আছে। এই চেম্বারটা ইনিশিয়ালি ভ্যাকুয়ামে রয়েছে। এখানে যে প্রেসারটা সেই প্রেসারটা 0, আর এইখানে তোমার কোন একটা ফাইনাইট প্রেসারে গ্যাসকে রাখা আছে। এবার যদি আমি এই স্টপ ককটাকে রিমুভ করে দিই, ন্যাচারালি গ্যাসটা সাডেনলি এই চেম্বারটার মধ্যে এক্সপান্ডেড হবে। এই প্রসেসে যেহেতু ফ্রি এক্সপানশন প্রসেসের কথা কনসিডার করছি, এই প্রসেসটা একটা ইরিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস। ফ্রি এক্সপানশন অফ অ্যান আইডিয়াল গ্যাস
ইজ অ্যান ইরিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস। ডেল কিউটা জিরো, সিস্টেমটা মানে এত ফাস্ট এক্সপ্যান্ড করে যাচ্ছে, ইট ডাজ নট গেট ইনাফ টাইম টু এক্সচেঞ্জ হিট উইথ দি সারাউন্ডিংস। ডেল কিউটা জিরো, এবং যেহেতু প্রসেসটা ফ্রি এক্সপানশন, ডান দিকে চেম্বারে প্রেসারটা জিরো, নো ওয়ার্ক ইজ ডান ইন দিস প্রসেস। del q zero, del w zero, that defines the free expansion of any gas in fact. হ্যাঁ, যে কোনো গ্যাসের জন্য এই ফ্রি এক্সপানশনটাকে যদি আমরা বোঝাতে চাই তাহলে এইভাবে বোঝাতে পারি, del q equals to zero, del w equals to zero, আর ন্যাচারালি ফার্স্ট ল implies del u equals to zero. ওকে, যে কোনো গ্যাসের ফ্রি এক্সপানশনের কথা যদি কনসিডার করি তাহলে del q equals to zero, del w equals to zero, and first law of thermodynamics implies del u equals to zero. এবার যদি জিনিসটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে বলা হয়, একটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জিটা শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন। কাজে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জির কোনো চেঞ্জ হচ্ছে না। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জির কোনো চেঞ্জ হচ্ছে না, এই কথার অর্থ কি? টেম্পারেচারে কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে ফ্রি এক্সপানশন অফ অ্যান আইডিয়াল গ্যাস যদি আমরা কনসিডার করি সেক্ষেত্রে কিন্তু কোনো রকম টেম্পারেচার চেঞ্জ হবে না। রিয়েল গ্যাসের ক্ষেত্রে টেম্পারেচার চেঞ্জ হবে। আইডিয়াল গ্যাসের কথা যদি বলি, ফ্রি এক্সপানশনের জন্য কোনো রকম টেম্পারেচার চেঞ্জ হবে না। এবার এই যে কথাটা বললাম যে অ্যাডিয়াবেটিক এক্সপানশন, জিনিসটা তাহলে কেমন দাঁড়াচ্ছে যে এটা অ্যাডিয়াবেটিকও বটে আবার আইসোথার্মালও বটে। টেম্পারেচারে কোনো রকম চেঞ্জ হচ্ছে না, আবার হিট এক্সচেঞ্জও হচ্ছে না। কিন্তু যদি আমি অ্যাডিয়াবেটিক গ্রাউন্ড থেকে ভাবি তাহলে বলবো যে এটা একটা বেসিক্যালি ইরিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস। এখন এনট্রপি চেঞ্জ যদি আমাদের ক্যালকুলেট করতে হয়, আমি আগেই বলেছি উই হ্যাভ টু কনসিডার অ্যান ইকুইভ্যালেন্ট রিভার্সিবল প্রসেস। আমাদেরকে একটা ইকুইভ্যালেন্ট রিভার্সিবল প্রসেসের কথা কনসিডার করতে হবে। এখানে আমরা এনট্রপি চেঞ্জটা ক্যালকুলেট করতে গিয়ে একটা ইকুইভ্যালেন্ট আইসোথার্মাল এক্সপানশনের কথা ভাবছি। আমরা ধরে নিচ্ছি যেন এইটা ইকুইভ্যালেন্ট টু দিস, ইনিশিয়ালি ভলিউমটা ভিআই ছিল, সেইখান থেকে এক্সপান্ড করে ভিএফ হয়েছে, এবং এটা আইসোথার্মাল প্রসেসে অকার করেছে, রিভার্সিবল আইসোথার্মাল প্রসেসে অকার করেছে এট টেম্পারেচার টি। তাহলে এনট্রপি চেঞ্জটাকে ক্যালকুলেট করে ফেলা সহজ। ডেল কিউ রিভার্সিবলটা বেসিক্যালি ডেল ডাব্লিউ পিডিভি। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পিডিভিটাকে কিভাবে লিখতে পারি? ইনআরটি বাই ভি ইনটু ডিভি। যেভাবে তোমরা বেসিক্যালি আইসোথার্মাল প্রসেসে এনট্রপি চেঞ্জ ক্যালকুলেট করেছো সেই প্রসেসটা ফলো করে দেখাতে পারো যে এই প্রসেসে এনট্রপি চেঞ্জটা n ইনটু আর ইনটু ln vf বাই vi হবে। অর্থাৎ একটা আইডিয়াল গ্যাস যদি ইনিশিয়াল ভলিউম ভিআই থেকে সাম ফাইনাল ভলিউম ভিএফ এ একটা ফ্রি এক্সপানশন আন্ডারগো করে, তাহলে এনট্রপি চেঞ্জটা হবে n ইনটু আর ইনটু ln vf বাই vi, এটার সাথে সমান। ওকে, এখানে যে তাহলে অ্যাকচুয়াল প্রসেসটা হচ্ছে ইরিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস। এনট্রপি চেঞ্জটাকে কম্পিউট করতে গেলে আমাদেরকে ইকুইভ্যালেন্ট টু এই প্রসেসটাকে ইকুইভ্যালেন্ট টু এন এ রিভার্সিবল প্রসেস কনসিডার করতে হবে। সেই রিভার্সিবল প্রসেস, ইকুইভ্যালেন্ট যে রিভার্সিবল প্রসেস, সেইটা হচ্ছে একটা আইসোথার্মাল এক্সপানশন, এরকম ভাবে ভাবা যায়। তাতে করে এনট্রপি চেঞ্জটাকে ক্যালকুলেট করে ফেলতে পারি। পরে আরেকটা প্রবলেম আছে, এনট্রপি চেঞ্জ অফ এ ভ্যান ডার ওয়াল গ্যাস। একটা ভ্যান ডার ওয়াল গ্যাসের ক্ষেত্রে এনট্রপি চেঞ্জ কি করে ক্যালকুলেট করতে পারি? এটা একটু ডিফারেন্ট একটা প্রসেস। আমরা এখানে জেনারেল এক্সপ্রেশনটাই বের করবো আর কি। ভ্যান ডার ওয়াল গ্যাস, ধরো তোমার ইনিশিয়াল টেম্পারেচার, প্রেসার, ভলিউম থেকে কোনো একটা ফাইনাল স্টেট এতে ট্রানজিশন হচ্ছে, তাহলে এনট্রপি চেঞ্জটা কত হবে এটা আমরা বের করে ফেলতে পারি। আমাদের এক্ষেত্রে ইকুয়েশন অফ স্টেটটাকে কাজে লাগাতে হবে। ধরো আমরা 1 মোল অফ ভ্যান ডার ওয়াল গ্যাস কনসিডার করলাম, তার জন্য ইকুয়েশন অফ স্টেটটা জানি P প্লাস A বাই V স্কয়ার ইনটু V মাইনাস V ইকুয়ালস টু RT। অর্থাৎ প্রেসারটাকে এইরকম ভাবে লিখতে পারি। এখন এনট্রপিটা তো ফাংশন অফ স্টেট, কাজেই এসটাকে টেম্পারেচার ভলিউমের ফাংশন হিসেবে লিখতে পারি, বা টেম্পারেচার প্রেসারের ফাংশন হিসেবে লিখতে পারি, বা প্রেসার ভলিউমের ফাংশন হিসেবে লিখতে পারি। আমাদের এখানে তোমার কনভেনিয়েন্ট হয় যদি এনট্রপিটাকে টেম্পারেচার আর ভলিউমের ফাংশন হিসেবে লিখে ফেলা যায়। লেট এস ইজ ফাংশন অফ টেম্পারেচার এন্ড ভলিউম। তাহলে ডিএস টা কত হবে? ডেল এস ডেল টি ইনটু ডিটি প্লাস ডেল এস ডেল ভি ইনটু ডিভি। ওকে, এবার যদি আমরা একটা রিভার্সিবল আইসোকোরিক প্রসেসের কথা কনসিডার করি, একটা রিভার্সিবল আইসোকোরিক প্রসেসের ক্ষেত্রে আমরা জানি যে টিডিএস ইকুয়ালস টু টিডিএস তো তোমার সবসময় ডেল কিউ রিভার্সিবল, এটার সাথে সমান। ইনফ্যাক্ট এটাকে আমরা সেকেন্ড ল এর ম্যাথমেটিক্যাল ফর্ম হিসেবে ইন্টারপ্রিট করে এসেছি। তো যদি একটা রিভার্সিবল আইসোকোরিক প্রসেস হয় তাহলে এই ডেল কিউ রিভার্সিবল এটা
সিভিডিটি এইটার সাথে সমান। এইটাকে যদি আমরা আগের ইকুয়েশনটার সাথে কম্পেয়ার করি, দেখো আইসোকোরিক প্রসেস মানে কি, ডিভিটা জিরো। আগের এক্সপ্রেশনটার সাথে যদি কম্পেয়ার করো দেখতে পাচ্ছ ডি এর সমান কত, ডি এর সমান সিভি বাই টি, সিভি বাই টি ইন্টু ডিটি। এইখান থেকে দেখতে পাচ্ছ সেইটা কিনা ডেল এস ডেল টি এট ভি ইন্টু ডিটি তার সাথে সমান। আর ইকুয়েশন 1.29 এর সাথে যদি এই জিনিসটাকে কম্পেয়ার করি উই গেট ইকুয়েশন নাম্বার 1.30। এইটা সবসময় ট্রু। তাহলে ইকুয়েশন 1.29 কে আমরা এগেন রিরাইট করে ফেলতে পারি। ইকুয়েশন 1.29 এ এই ডেল এস ডেল টি এট ভি এইটাকে রিপ্লেস করে দিতে পারি বাই সিভি বাই টি। এইটাকে আমরা তাহলে সিভি বাই টি দিয়ে রিপ্লেস করে দিতে পারি সব সময়। এবার এইটা তোমরা পরে শিখবে, জাস্ট পরে দুটো তিনটে ক্লাস পরেই শিখবে ম্যাক্সওয়েলস রিলেশনস। ম্যাক্সওয়েলস রিলেশনে একটা হাইড্রোস্ট্যাটিক সিস্টেমের ক্ষেত্রে এস ভি পি টি, এনট্রপি, প্রেসার, ভলিউম, টেম্পারেচার, এই প্যারামিটার গুলোকে ইন্টার রিলেট করা যায়। এটা একটা ম্যাক্সওয়েলস রিলেশন। ম্যাক্সওয়েলের চারটে রিলেশন আছে, তার মধ্যে একটা হচ্ছে এইরকম হাইড্রোস্ট্যাটিক সিস্টেমের ক্ষেত্রে del S del V at constant temperature is same as del P del T at constant volume. ওকে, তো আমার এই বেসিক্যালি ইকুয়েশন 1.29টাকে নিয়ে আমাদের ডিল করতে হবে আর কি। এবার এখানে তো এই del S del V টা রয়েছে, সেইটাকে আমরা এই ইকুয়েশন অফ স্টেট থেকে কিভাবে বের করে ফেলতে পারি সেইটাকে দেখাতে চাইছি। সেই জন্যই ম্যাক্সওয়েলস ইকুয়েশনটাকে কাজে লাগানো হলো। del S del V at constant temperature is same as del P del T at constant volume। এবার ইকুয়েশন 1.28 দেখো, এখানে প্রেসার, টেম্পারেচার, ভলিউমকে রিলেট করা রয়েছে। ইকুয়েশন অফ স্টেটটা কাজে লাগিয়ে আমি ডেল পি ডেল টি আর ভি ক্যালকুলেট করে ফেলতে পারি। করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আর মাইনাস ভি। তাহলে ইকুয়েশন 1.29 এর এই পার্শিয়াল ডেরিভেটিভ গুলো কি হয় সেটা আমরা বের করে ফেললাম ইন টার্মস অফ দি স্টেট ভেরিয়েবলস, পিভিটি এর টার্মে বের করে ফেললাম। ডিএসটাকে লিখতে পারলাম অ্যাজ সিভি বাই টি ইন্টু ডিটি প্লাস আর বাই ভি মাইনাস বি ইন্টু ডিভি। এবার এই জিনিসটাকে ইন্টিগ্রেট করে দাও। এটাকে যদি ইন্টিগ্রেট করে দাও তাহলেই বলে দিতে পারবে যে তোমার এনট্রপি জিনিসটা কত হবে। হ্যাঁ, এটাকে যদি ইন্টিগ্রেট করো কি পাবে, সিভি ln টিএফ বাই টিআই প্লাস আর ইন্টু ln ভিএফ মাইনাস বি বাই ভিআই মাইনাস বি। এই আর কি। এরকম বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে বিভিন্ন থার্মোডাইনামিক প্রসেসে এনট্রপি চেঞ্জটা কিভাবে ক্যালকুলেট করা যায় সেগুলো নিয়ে আমরা ডিসকাস করলাম। এরপর কিছু প্রবলেম সেখানে দেওয়া রয়েছে, সেই প্রবলেমগুলো তোমরা নিজেরাই দেখতে পারো। আমি জাস্ট কয়েকটা ডিস্টিংক্ট জিনিসকে একটু ডিসকাস করে দেব। সেগুলো কিছুটা হলেও তোমার ইন দি মিন টাইম ডিসকাস করা হয়েইছে, তবু একটু জাস্ট রিক্যাপ করে নেওয়া হবে এবং একটু রিভিউ করার সুযোগ থাকবে আর কি। আমরা তো আগে ডিসকাস করেইছি যে এনট্রপিটা কিন্তু সবসময় বাড়তে থাকে। আমরা যদি ইউনিভার্সের এনট্রপি চেঞ্জ ক্যালকুলেট করি তাহলে দেখবো সেটা সবসময় একটা পজিটিভ কোয়ান্টিটি। হ্যাঁ, এখানে বেসিক্যালি এই কয়েকটা এক্সাম্পলে সেই জিনিসটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে। দেখো, এক্সাম্পল দিয়ে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। ধরো তোমার দুটো বডির মধ্যে হিট এক্সচেঞ্জ হচ্ছে। প্রথম যে প্রবলেমটা বলছি সেই প্রথম প্রবলেমটা বেসিক্যালি জিনিসটাকে এরকম ভাবে বলা আছে, এইটা ধরো একটা বডি আর এর সাথে থার্মাল কন্ট্যাক্টে আরেকটা বডিকে রাখা আছে। এই বডি টেম্পারেচারটা সাম T1 আর এই বডি টেম্পারেচারটা হচ্ছে সাম T2। এই বডি টেম্পারেচার T1, ওই বডিটার টেম্পারেচার হচ্ছে T2। আরো ধরে নাও যে T1টা গ্রেটার দ্যান T2, প্রথম বডিটার টেম্পারেচার দ্বিতীয়টার থেকে বেশি। এবং এই বডিগুলোকে না খুব বড় বড় বডি বলো আর কি, বেশ বেশ লার্জ বডি। অর্থাৎ কোনো একটা বডি থেকে যদি কিছু হিট এক্সচেঞ্জ হয় তাহলে তার টেম্পারেচারের অ্যাপ্রিসিয়েবল কোনো চেঞ্জ হয় না। একদম একটা সিম্পল ওয়েতে জিনিসটাকে বোঝানোর জন্য এরকম ভাবে বলছি। ধরে নাও দুটো খুব লার্জ সাইজ দুটো বাল্ক মেটেরিয়াল নিয়েছো, একটা টেম্পারেচার T1 আর একটা টেম্পারেচার T2, এরা থার্মাল কন্ট্যাক্টে রয়েছে। একটা বডি থেকে হিট লস্ট হচ্ছে আর একটা বডিতে হিট গেইনড হচ্ছে। ধরে নেওয়া যাক এই প্রথম বডিটা সাম কিউ পরিমাণ হিট লুজ করেছে, ন্যাচারালি দ্বিতীয় বডিটা কিউ পরিমাণ হিট অ্যাবজর্ব করেছে। ঠিক আছে, প্রথম বডিটা কিউ পরিমাণ হিট রিলিজ করেছে, দ্বিতীয় বডিটা ওই একই পরিমাণ হিট অ্যাবজর্ব করেছে। তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় বডির এনট্রপি চেঞ্জটা কত, কিউ বাই টি টু। কিউ বাই টি টু রিভার্সিবল প্রসেসে হয়েছে, ধরে নাও ডেল কিউ রিভার্সিবল বাই টি, তাই না? এনট্রপি চেঞ্জের এক্সপ্রেশন কি দেখেছিলাম, কিউ রিভার্সিবল বাই টি। তাহলে দ্বিতীয় বডিটার এনট্রপিটা বেসিক্যালি বেড়ে গেছে কতটা অ্যামাউন্টের, কিউ বাই টি টু।
whereas প্রথম বডিটার এন্ট্রপি কিন্তু কিছুটা কমে গেছে। কতটা অ্যামাউন্টের কমেছে? Q/T1। তাহলে দুটো বডির টোটাল চেঞ্জ ইন এন্ট্রপিটা কত? এই দুটোর সাম Q/T2 মাইনাস Q/T1। এবার খেয়াল করে দেখো আমরা কি নিয়েছিলাম, T1 টা T2 থেকে বড়। ন্যাচারালি দ্যাট উইল ইমপ্লাই ডেল এস টা ইজ গ্রেটার দ্যান 0। যদি তোমার T2 টা ছোট হয় তাহলে Q/T2 টা কি বড়, Q/T1 টা সেক্ষেত্রে ছোট, কাজে ডেল এস যে কোয়ান্টিটিটা এইটা তাহলে পজিটিভ কোয়ান্টিটি। ওকে, so entropy increases in conduction of heat between the bodies। তারপরে আরো একটা এক্সাম্পল রয়েছে, এটাও বেশ ম্যাথমেটিক্যালি জিনিসটা এনরিচ দেখতে পাবে একটু স্টাডি করলেই। এখানেও কিন্তু আমরা দেখাতে পারবো যে ইউনিভার্সের এন্ট্রপির একটা ইনক্রিজ হচ্ছে। টোটাল এন্ট্রপি ইনক্রিজেস ইন দি প্রসেস অফ হিট অ্যাবজর্পশন বাই এ বডি ফ্রম এ রিজার্ভার। আমরা আগে তো ধরে নিলাম যে দুটো বডি বাল্ক মেটেরিয়াল, মানে খুব লার্জ এক্সটেন্স রয়েছে, হিট এক্সচেঞ্জের জন্য বডিগুলোর টেম্পারেচারে কোনো রকম চেঞ্জ হচ্ছে না। এইখানে জিনিসটাকে আরেকটু ফ্লেক্সিবল করা হলো। ধরো তোমার একটা রিজার্ভার রয়েছে, একটা লার্জ সাইজের বডি রয়েছে, যেখান থেকে হিট এক্সচেঞ্জ হলে তার কোনো রকম টেম্পারেচার চেঞ্জ হয় না। অন দি আদার হ্যান্ড যে বডিটা এর সাথে ইন্টারঅ্যাক্ট করছে সেটা ফাইনাইট সাইজের, সেটা যদি হিট এক্সচেঞ্জ করে তাহলে তার মধ্যে একটা টেম্পারেচার চেঞ্জ অবজার্ভ করা যায়। ওকে, তো এইরকমই একটা কেস আর কি, যে ধরো কোনো একটা বডি, তার মাস হচ্ছে m, স্পেসিফিক হিট c, আর ইনিশিয়ালি এইটা কোনো একটা টেম্পারেচার T1 এ রয়েছে, যেটা কিনা স্মলার অ্যাজ কম্পেয়ার টু T2 ফ্রম দ্যাট অফ এ রিজার্ভার। রিজার্ভার টেম্পারেচারটা T2, বডি টেম্পারেচারটা T1, T1 টা ছোট, T2 টা বড়, অর্থাৎ বডিটা সিস্টেমটা থেকে, রিজার্ভারটা থেকে হিট অ্যাবজর্ব করছে। যদি রিভার্সিবল প্রসেসে হিটটা অ্যাবজর্ব হচ্ছে ধরে নিই, ডিটি টেম্পারেচার রাইজের জন্য কতটুকু হিট অ্যাবজর্পশন হয়েছে, বাই অ্যান অ্যামাউন্ট এমসি ইনটু ডিটি, এই পরিমাণ হিট অ্যাবজর্পশন হয়েছে। তাহলে বডির এন্ট্রপি চেঞ্জ কত হবে? উই উইল অ্যাপ্লাই দিস ফর্মুলা। অ্যাপ্লাই করলে, ক্যালকুলেট করলে এরকম একটা এক্সপ্রেশন পাবো, ডেল এস বডি ইজ এমসি ln T2/T1। খেয়াল করে দেখো এটা কিন্তু একটা পজিটিভ কোয়ান্টিটি, বিকজ T2 ইজ গ্রেটার দ্যান T1 হয়েছে। এখন রিজার্ভারটা টোটাল কতটা হিট রিলিজ করেছে? বডিটার টেম্পারেচারটা তো T1 থেকে বেড়ে T2 হয়ে গেছে, থার্মাল কন্ট্যাক্টে রয়েছে, বডিটা ফাইনাইট সাইজের, রিজার্ভার টেম্পারেচারটা গেইন করেছে, বডির টেম্পারেচারটা T1 থেকে বেড়ে T2 হয়ে গেছে। তাহলে বডিটা কতটা হিট অ্যাবজর্ব করেছে? এমসি T2 মাইনাস T1, এই পরিমাণ হিট অ্যাবজর্ব করেছে। আর ন্যাচারালি রিজার্ভারটা তাহলে এই একই অ্যামাউন্টের হিট লুজ করেছে। দিস ইজ দি সেম অ্যামাউন্ট অফ হিট which the reservoir has lost, okay, at temperature T2। তাহলে রিজার্ভারের এন্ট্রপি চেঞ্জটা কত? রিজার্ভারের এন্ট্রপি চেঞ্জটা হচ্ছে মাইনাস এমসি T2 মাইনাস T1 বাই T2। মাইনাস সাইনটা কেন সেটা বুঝতে পারছো, বিকজ দি রিজার্ভার হ্যাজ লস্ট দি এন্ট্রপি, এই লস্ট দি হিট, কাজেই এর এন্ট্রপিটা কমে গেছে। তাহলে বডির এন্ট্রপিটা বাড়ছে, রিজার্ভারের এন্ট্রপিটা কমছে। কিন্তু দুটো সামটা করে দেখো তো কি হয়। আমরা অবশ্যই এক্সপেক্ট করব দুটো সাম যদি নেওয়া হয়, দুটো নেট চেঞ্জ যদি আমরা ক্যালকুলেট করি, উই উইল গেট দি চেঞ্জ ইন এন্ট্রপি অফ দি ইউনিভার্স। দুটোর সামটাকে যদি ক্যালকুলেট করি, করার পর দেখতে পাবো জিনিসটা এইরকম। দুটোকে জাস্ট যোগ করে দাও। এবার ধরে নাও T1/T2 ইজ সাম x, T1/T2 সাম x, তাহলে প্রথম টার্মটা কি হয়? ln1/x, আর দ্বিতীয় টার্মটা হয় 1 মাইনাস x। ওকে, এবার একটা ম্যাথমেটিক্যাল আইডেন্টিটিকে কাজে লাগাও। ম্যাথমেটিক্যাল আইডেন্টিটিটা হচ্ছে এইরকম, যে এক্সপোনেনশিয়াল x minus 1 exponential x minus 1 is greater than x for any positive number x, this is true। এখান থেকে দেখাতে পারো যে ln 1/x টা 1 মাইনাস x এর থেকে বড়, অর্থাৎ এই যে কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটিটা এই দ্বিতীয় টার্মটার থেকে বড়। ন্যাচারালি এই সামটা তাহলে একটা পজিটিভ কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করছে। বডিটার এন্ট্রপি গেইন হচ্ছে, রিজার্ভারের এন্ট্রপি লস্ট হচ্ছে, এন্ট্রপি কমছে, কিন্তু দুটো নেট চেঞ্জ আমরা যখন ক্যালকুলেট করছি আমরা দেখতে পাচ্ছি যে এফেক্টিভ চেঞ্জটা কিন্তু পজিটিভ কোয়ান্টিটি। ঠিক আছে, কোনো প্রশ্ন বলো? পারছো, ফলো করতে পারছো? স্যার স্যার এক্সাম বলো, শুনতে পেলাম না। স্যার এক্সাম্পল 1টা একটু দেখান। বলো। স্যার মানে স্যার টেম্পারেচারের চেঞ্জ কেন হচ্ছে না? হিট এক্সচেঞ্জ তো হচ্ছে স্যার।
আমি বললাম না, বডিগুলো খুব লার্জ সাইজের বডি ধরে নাও, হ্যাঁ, এবং হিট যে এক্সচেঞ্জ হয়েছে ও সেটা আচ্ছা, সাম স্মল অ্যামাউন্টের হিট এক্সচেঞ্জ হয়েছে। ঠিক আছে। স্যার তাহলে এখানে যেহেতু টেম্পারেচার চেঞ্জ কোনো হচ্ছে না, তাহলে স্যার এটা স্মল কোনো মানে বডির ক্ষেত্রে তো অ্যাপ্লাই করা যাবে না, মানে যেমন ওই যে বলছিলেন চায়ের কাপ আর সারাউন্ডিংস। তুমি করো না, মানে এই তো সেই চায়ের কাপ আর সারাউন্ডিং, সেই তো সেটাই তো বেসিক্যালি এই এক্সাম্পলটা, তাই না? সেটাই তো এই এক্সাম্পলটা, যে একটা বডি তোমার হিট গেইন করছে বা হিট লুজ করছে, তাহলে তোমার টোটাল চেঞ্জ ইন এনট্রপি অফ দি ইউনিভার্স সেইটা কত হবে? স্যার কিন্তু ওইটা যদি ফার্স্ট এক্সাম্পলটাই হয় তাহলে তো হচ্ছে না। ফার্স্ট এক্সাম্পলটা কি বলো, কেন হচ্ছে না? হতেই হবে না। না হচ্ছে না যদি দেখাতে পারো তাহলেই একটা পেপার হবে। ঠিক আছে, বলো বলো, যুক্তি দাও, যুক্তি দাও যদি না। কিউ পরিমাণ হিট লুজ করে, আচ্ছা তাহলে হ্যাঁ, তো কিউ কিউ স্যার কিউ যদি চায়ের কাপটা যদি কিউ পরিমাণ হিট লুজ করে, করুক না, হ্যাঁ, আচ্ছা তাহলে চায়ের কাপের মানে চাটার তো টেম্পারেচার আগে বেশি ছিল অনেক, আর ছিল সারাউন্ডিংস এর ছিল টেম্পারেচার না কম, দুটোই হোক যদি না, চেঞ্জ না। দুটোই চেঞ্জ কেন করবে না? ও, চায়ের কাপটা তো একটা ফাইনাইট অবজেক্ট, তুমি এটা তো গন্ডগোল করছো। আমি প্রথম এক্সাম্পলটায় তো রিপিটেডলি বললাম, যে দুটো লার্জ সাইজের বডি নিয়েছো, দুটো লার্জ সাইজের বডির মধ্যে একটা স্মল অ্যামাউন্টের হিট এক্সচেঞ্জের কথা কনসিডার করছো। ঠিক আছে, তুমি যখন চায়ের কাপ নিয়ে জিনিসটাকে ভাবছো, তখন তুমি ডেফিনেটলি 1 নাম্বার প্রবলেমের সাথে জিনিসটাকে কি ফিট করতে পারবে? ডেফিনেটলি পারবে না, তোমাকে দ্বিতীয়টাতে যেতে হবে। হ্যাঁ স্যার, বুঝেছি। ঠিক আছে, তুমি তুমি দ্বিতীয় সেকেন্ড যে প্রবলেমটা দেখিয়েছি, সেই সেকেন্ড প্রবলেমটা কাজে লাগিয়ে দেখো মেলে কিনা। মিলতেই হবে। ঠিক আছে, যদি না মেলে তাহলে একটা পেপার, আমি গ্যারান্টি দিয়ে রাখলাম। ওকে, ঠিক আছে। এনিওয়ে, মানে কোশ্চেন করতে অলওয়েজ ফ্রি, কোশ্চেন করতে কোনো বাধা নেই। আচ্ছা, এবার তারপরে আরেকটা এক্সাম্পল রয়েছে, সেটা নিউমেরিক্যাল এক্সাম্পল, শুধু টেকনিকটাকে দেখানো হয়েছে আর কি, যে কিভাবে ক্যালকুলেট করতে হয়। কিন্তু এখানেও আমি না দেখানোর চেষ্টা করেছি যে এন্ট্রপি চেঞ্জ অফ দি ইউনিভার্স সেটা কিন্তু পজিটিভ কোয়ান্টিটি হচ্ছে। দেখো, 100 গ্রাম আইস নেওয়া হয়েছে অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটাকে আমরা 100 গ্রাম ওয়াটারে কনভার্ট করছি। 100 গ্রাম আইস নেওয়া হয়েছে অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটাকে আমরা 100 গ্রাম ওয়াটারে কনভার্ট করছি অ্যাট 50 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে তুমি চাটা ধরো একদম বরফ থেকে চা করছো আর কি, ধরে নাও। না, 100 ডিগ্রি সেন্টিগ্রেড নয়, 50 ডিগ্রিতে চা হবে না। যাই হোক, 100 গ্রাম আইস নিয়েছো, সেই আইসটাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আমি 50 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটারে কনভার্ট করতে চাইছি। একটা থার্মাল বাথের মধ্যে বসিয়ে রেখেছি আর কি। একটা হিট রিজার্ভারে বসিয়ে জিনিসটা করছি। তাহলে এই আইস যেটা নেওয়া হয়েছে, যে সিস্টেমটা নিয়েছি, সেই সিস্টেমটার এনট্রপি চেঞ্জ কত, আর রিজার্ভারের এনট্রপি চেঞ্জ কত, এবং সেখান থেকে ইউনিভার্সের এনট্রপি চেঞ্জ কত, এটাকে বের করতে হবে। দেখো, সিস্টেমটাকে আইডেন্টিফাই করতে পেরেছো না? সিস্টেমটা বেসিক্যালি কি, তোমার 100 গ্রাম আইস, সিস্টেমটা হচ্ছে 100 গ্রাম আইস, 100 গ্রাম আইস এট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এইটাকে আমাকে কি করতে হচ্ছে, 50 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটারে নিয়ে যেতে হচ্ছে। ন্যাচারালি আমাকে কি দুটো স্টেপ ফলো করতে হচ্ছে। খেয়াল করে দেখো, প্রথমে কি আইস থেকে কি 100 গ্রাম ওয়াটার এট 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপর এই ওয়াটার থেকে, এই 0 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটার থেকে ফার্দার কি 100 গ্রাম ওয়াটার এট 50 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তো প্রথম প্রসেসটাতে ধরো এনট্রপি চেঞ্জটা হয়েছে সাম ΔS1, সেটাকে আমরা ইজিলি বের করে ফেলতে পারি। আইস থেকে ওয়াটারে যখন কনভার্সন হচ্ছে, টেম্পারেচারটা তো কনস্ট্যান্ট থাকছে, এটা একটা আইসোথার্মাল প্রসেস। আমরা জানি আইসোথার্মাল প্রসেসে কিভাবে এনট্রপি চেঞ্জ ক্যালকুলেট করতে হয়। খেয়াল করে দেখো, এই প্রসেসে কিন্তু হিটটা অ্যাবজর্ব হবে, আর আইসটা হিট অ্যাবজর্ব করছে, তাহলে এনট্রপি চেঞ্জটা পজিটিভ। ΔT1টা কত, 80 × 100, টোটাল ল্যাটেন্ট হিট কতটা লেগেছে, 80 ক্যালোরি/গ্রাম। যদি ধরে নিই ল্যাটেন্ট হিট 100 গ্রামের জন্য টোটাল হিট লেগেছে 8000 ক্যালোরি, সেটাকে 273 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে এই যে ভ্যালুটা পাবে সেটা হচ্ছে এনট্রপি চেঞ্জ ইন দি ফার্স্ট প্রসেস। 100 গ্রাম আইসকে যদি আমরা 100 গ্রাম ওয়াটারে কনভার্ট করি, তাহলে টোটাল আমাদের মানে এই 8000 ক্যালোরি হিট দিতে হবে,
এবং এই প্রসেসে যে এন্ট্রপি চেঞ্জটা হবে সেটা 29.30 ক্যালোরি পার কেলভিন। ওকে, এবার দ্বিতীয় প্রসেসটাতে ক্যালকুলেট করো। দ্বিতীয় প্রসেসটাতে কি হচ্ছে, দ্বিতীয় প্রসেসটাতে বেসিক্যালি তুমি এই ওয়াটারটাকে 0°C ওয়াটারকে 100°C ওয়াটারে কনভার্ট করছো। এই প্রসেসে কিন্তু টেম্পারেচারটা চেঞ্জ করে যাচ্ছে কন্টিনিউয়াস ম্যানারে। তাহলে এন্ট্রপি চেঞ্জ যখন ক্যালকুলেট করব, ডেল কিউ রিভার্সিবল এইটাকে রিপ্লেস করব বাই এমসি ইনটু ডিটি। এমসি ইনটু ডিটি, ডিটি টেম্পারেচার রাইজের জন্য হিট এক্সচেঞ্জ কত, এমসি ইনটু ডিটি। এবং এই হিট এক্সচেঞ্জটা কিন্তু পজিটিভ, অর্থাৎ ওয়াটার ইজ অ্যাবজর্বিং দি হিট, দ্যাট উইল ইনক্রিজ ইটস এন্ট্রপি। এন্ট্রপিটা সেক্ষেত্রে বাড়তে থাকবে। হ্যাঁ, এটাকে যদি ফার্দার ক্যালকুলেট করো নিউমেরিক্যালি ইউ উইল হ্যাভ দিস অ্যান্সার। হ্যাঁ, তাহলে ডেল এস টু সেকেন্ড যে প্রসেসটা, সেই প্রসেসটাতে এন্ট্রপি চেঞ্জটা হচ্ছে 16.82 ক্যালোরি পার কেলভিন। তাহলে টোটাল এন্ট্রপি চেঞ্জ অফ দি সিস্টেম, 0°C এর 100 গ্রাম আইসকে যদি 50°C 100 গ্রাম ওয়াটারে কনভার্ট করতে হয়, টোটাল চেঞ্জ ইন এন্ট্রপি হচ্ছে ডেল এস ওয়ান প্লাস ডেল এস টু। সামটা করলে পাবে 46.12 ক্যালোরি পার কেলভিন। এন্ট্রপিটা তাহলে বাড়বে, সিস্টেমের এন্ট্রপিটা বাড়বে। এবার নিশ্চয়ই যে হিট রিজার্ভারটা, সেই হিট রিজার্ভারের এন্ট্রপিটা কমবে, তার কারণ ওয়াটারটা তো, আইসটা তো হিট অ্যাবজর্ব করেছে। যতটা হিট অ্যাবজর্ব করেছে, রিজার্ভারটা কনস্ট্যান্ট টেম্পারেচারে একই পরিমাণ হিট রিলিজ করেছে। রিজার্ভারটা কতটা হিট রিলিজ করেছে, তাহলে এই এমএল ল্যাটেন্ট হিটের পরিমাণ হিট রিলিজ করেছে। আর 0°C আইস থেকে, 0°C ওয়াটার থেকে 50°C ওয়াটারে নিয়ে যেতে যে হিটটা লেগেছে, সেই হিটটা দিয়েছে। তাহলে টোটাল এই 13,000 ক্যালোরি পরিমাণ হিট রিজার্ভারটা লুজ করেছে, যার টেম্পারেচারটা 50°C কনস্ট্যান্ট ছিল থ্রু আউট দি প্রসেস। তাহলে রিজার্ভারের এন্ট্রপি চেঞ্জটা হবে মাইনাস ডেল কিউ বাই টি। মাইনাস কেন, এটাও বুঝতে পেরেছো, বিকজ দি রিজার্ভার হ্যাজ লস্ট দি হিট। হ্যাঁ, রিজার্ভার হ্যাজ রিলিজ দি হিট। সেক্ষেত্রে এন্ট্রপি চেঞ্জটা হবে মাইনাস 40.25 ক্যালোরি পার কেলভিন। এবার সামটা করে দেখো, সামটা করে দেখতে পাচ্ছ যে তোমার এটা কিন্তু একটা পজিটিভ কোয়ান্টিটি। আমরা যদি ইউনিভার্সের এন্ট্রপি চেঞ্জ ক্যালকুলেট করি, that will be a positive one. Okay, এটাই বোঝা গেছে, এক্সাম্পল গুলো বোঝা গেছে না? পরের এক্সাম্পলটা দেখো, এটা খুব সিম্পল কিছু জিনিস, এটা আলাদা করে বোঝানো। এবার একটু ফিজিক্যাল সিগনিফিকেন্সটার দিকে যাওয়া যাক। এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো বলে এসেছি সবই একদম ম্যাথমেটিক্যাল পার্সপেক্টিভ থেকে। এবার একটু ফিজিক্যালি জিনিসটাকে বলা যাক যে এটা তোমার ঠিক কি জিনিসকে রিপ্রেজেন্ট করছে। এনট্রপি বলতে কি বুঝি? ফিজিক্যালি এনট্রপিটা একটা সিস্টেমের কেওয়াসের মেজারমেন্ট। হ্যাঁ, কোন একটা সিস্টেমটা কতটা ডিসঅর্ডার, তার একটা কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট হচ্ছে এনট্রপি। describe the entropy as a measure of chaos of a system. আমরা দেখেছি যে ইলেকট্রিক্যাল এনার্জি, মেকানিক্যাল এনার্জি, কেমিক্যাল এনার্জি, এইগুলো সব অর্গানাইজড এনার্জি, এইগুলো সব ডিরেক্টেড এনার্জি। কেন? তার কারণ এই এনার্জি গুলোকে আমরা ইউটিলাইজ করতে পারি টু পারফর্ম দি ওয়ার্ক। মেকানিক্যাল এনার্জি ইটসেলফ এটা কি ওয়ার্ক। কেমিক্যাল এনার্জি, এটাকে আমরা কনভার্ট করতে পারি টু ওয়ার্ক, বা ইলেকট্রিক্যাল এনার্জি সেটাকে আমরা ওয়ার্কে কনভার্ট করতে পারি। কিন্তু হিট এনার্জির ইন্টারপ্রিটেশনটা কি বলতো? হিট এনার্জিটাকে আমরা কিভাবে ইন্টারপ্রিট করে এসেছি? হিট এনার্জিটাকে ইন্টারপ্রিট করে এসেছি অ্যাজ দি র্যান্ডম মোশন অফ দি অ্যাটমস অর মলিকিউলস ইন এ সিস্টেম, and therefore it is disorderly or chaotic in character. হিট এনার্জিটা কিন্তু এইরকম অর্ডার্ড বা অর্গানাইজড ফর্ম অফ এনার্জি নয়, unlike the electrical or mechanical or chemical energy. ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কেমিক্যাল এনার্জি এইগুলোকে অর্গানাইজড বা অর্ডার্ড এনার্জি বা ডিরেক্টেড এনার্জি বলা হয়। হিট এনার্জিটার ডেফিনিশনটাই হচ্ছে এইরকম। এটা বেসিক্যালি সিস্টেমের যে কনস্টিটিউয়েন্ট অ্যাটম মলিকিউল গুলো রয়েছে তাদের র্যান্ডম মোশনের জন্য অ্যারাইজ করে। সুতরাং র্যান্ডম মোশন যেহেতু বলছি, কাজেই হিট এনার্জিটা ডিসঅর্ডারলি বা chaotic ইন ক্যারেক্টার। কাজেই কোন একটা এনার্জি যেটা কিনা অর্গানাইজড ফর্মে আছে এবং ক্যাপেবল অফ ডুইং ওয়ার্ক, সেইটাকে যখন হিট এনার্জিতে কনভার্ট করে দেওয়া হচ্ছে, সিস্টেমের মধ্যে একটা ক্যাওস তৈরি হচ্ছে, সিস্টেমের মধ্যে একটা ডিসঅর্ডার জেনারেটেড হচ্ছে। ইট ইজ পসিবল টু রিগার্ড অল ন্যাচারাল প্রসেসেস অ্যাজ এ ট্রানজিশন from an order to a
ডিসঅর্ডার স্টেট। যে কোনো ন্যাচারাল প্রসেস আমরা যদি কনসিডার করি সেটাকে আমরা অবশ্যই এরকম ভাবে ভাবতে পারি যে একটা অর্ডার স্টেট থেকে ডিসঅর্ডার স্টেটে ট্রানজিশন হচ্ছে। There is thus a tendency in nature to proceed towards a state of greater disorder. সবসময় তাহলে একটা এরকম ন্যাচারাল টেন্ডেন্সি থাকছে যে একটা ইউনিভার্সটা অর্ডার স্টেট থেকে ডিসঅর্ডার স্টেটের দিকে প্রসিড করছে। কাজে ডিসঅর্ডার স্টেটের দিকে যদি প্রসিড করে, যেহেতু এন্ট্রপিটা ইজ এ মেজারমেন্ট অফ অর্ডার অর ডিসঅর্ডারনেস অফ এ সিস্টেম, কাজে এন্ট্রপি অফ দি ইউনিভার্স উইল ইনক্রিজ। Entropy is thus a measurement of the disorder of a system. এইটা ওই প্রসঙ্গে এনরিকো ফের্মি যে কোটটা সেটাকে এখানে রেফার করা আছে দেখবে। তিনি বলেছিলেন, when an isolated system is in the state of maximum entropy consistent with its energy, it cannot undergo any further transformation because any transformation would result in a decrease of entropy. Thus, the state of maximum entropy is the most stable state for an isolated system. All spontaneous transformations in an isolated system proceed in such a direction so as to increase the entropy. তাহলে জিনিসটা যেটা বললাম আমি আবার একটু করে গুছিয়ে বলার চেষ্টা করছি। এন্ট্রপিটা একটা সিস্টেমের মধ্যে কতটা কেওয়াস রয়েছে তার একটা কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট। যে কোনো ন্যাচারাল প্রসেসের ক্ষেত্রে আমরা দেখেছি, এটা একটা স্পেকুলেশন বলতে পারো, যে কোনো ন্যাচারাল প্রসেসে সিস্টেমটা অর্ডার সিস্টেম থেকে মোর ডিসঅর্ডার সিস্টেমের দিকে প্রসিড হয়। কাজেই এন্ট্রপি অফ দি ইউনিভার্স ইনক্রিজ করতে থাকে। আমরা যদি একটা আইসোলেটেড সিস্টেমের কথা কনসিডার করি, আইসোলেটেড সিস্টেমের ধরো তোমার কোনো একটা স্টেবল স্টেট, মোস্ট স্টেবল স্টেটকে বলছি, একটা আইসোলেটেড সিস্টেম তার মোস্ট স্টেবল স্টেটে আছে তখনই বলা হবে যদি সিস্টেমটা তার ম্যাক্সিমাম এন্ট্রপি স্টেটে থাকে। কথাটাকে ঘুরিয়ে বলা যেতে পারে, কোন একটা আইসোলেটেড সিস্টেম যদি তার ম্যাক্সিমাম এন্ট্রপি স্টেটে থাকে তাহলে কিন্তু এটা আর অন্য কোনো থার্মোডাইনামিক প্রসেস আন্ডারগো করবে না। তার কারণ যে কোনো থার্মোডাইনামিক প্রসেস যদি আন্ডারগো করে এই আইসোলেটেড সিস্টেমটা, তাহলে সিস্টেমের এন্ট্রপিটা কমে যাবে, সেটা সম্ভব নয়। তাহলে state of maximum entropy is the most stable state for an isolated system. এই কোন একটা সিস্টেমের মধ্যে যদি ন্যাচারাল প্রসেস অকার করে সেটা সবসময় এমন একটা দিকে অকার করবে যাতে করে এটা স্টেবল স্টেটের দিকে যায়, এবং স্টেবল স্টেট হচ্ছে সেটাই যার জন্য এন্ট্রপিটা ম্যাক্সিমাম। তাহলে all spontaneous transformations in an isolated system or in the universe proceed in such a direction so as to increase the entropy. যে কোনো ন্যাচারাল প্রসেসের ডিরেকশনটা হচ্ছে এটাই, যেদিকে গেলে ইউনিভার্সের এন্ট্রপিটা বাড়তে থাকবে। ইউনিভার্সের এন্ট্রপি বাড়ছে এই কথার অর্থ হচ্ছে তোমার মোস্ট যে স্টেবল স্টেট সেই স্টেবল স্টেটের দিকে প্রসিড করছে। এটাই বেসিক্যালি ফিজিক্যাল সিগনিফিকেন্স। এইটাকে আমরা একটু স্ট্যাটিস্টিক্যাল পিকচার দিয়েও জিনিসটাকে ভাবতে পারি আর কি। এন্ট্রপিটা কিভাবে তোমার এই ডিসঅর্ডারলিনেসের সাথে রিলেটেড সেটাকে আমরা কোয়ান্টিটেটিভলি বোঝাতে পারি। কিরকম দেখো, ধরো কোন একটা সিস্টেম, একটা থার্মোডাইনামিক সিস্টেমের নাম্বার অফ মাইক্রোস্টেটস, এটা ইজ সাম ওমেগা। ওমেগা রিপ্রেজেন্টস দি নাম্বার অফ মাইক্রোস্টেটস অফ এ থার্মোডাইনামিক সিস্টেম ইন ইকুইলিব্রিয়াম। একটা থার্মোডাইনামিক সিস্টেম ইকুইলিব্রিয়ামে আছে এবং সেই অবস্থায় সেই সিস্টেমটার যে মাইক্রোস্টেট, পসিবল মাইক্রোস্টেট, সেটা হচ্ছে সাম ওমেগা। কিরকম ভাবে জিনিসটাকে বলা যেতে পারে, কিরকম ভাবে বলা যেতে পারে মাইক্রোস্টেটসটা? এটা তোমাদের যদিও স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে আছে, আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমার তিনটে স্পিন হাফ পার্টিকেলস রয়েছে, কেমন? তিনটে স্পিন হাফ পার্টিকেলস রয়েছে, তিনটে স্পিন হাফ পার্টিকেলস রয়েছে। এখন বলা আছে যে তোমার এই সিস্টেমটার টোটাল এনার্জিটা ইজ সাম মাইনাস মিউ এইচ। তিনটে পার্টিকেল n ইকুয়ালস টু 3, একটা এক্সটার্নাল ফিল্ড এইচ অ্যাপ্লাই করা হয়েছে, আর সিস্টেমের টোটাল এনার্জিটা বলা আছে সাম মাইনাস মিউ এইচ। বুঝতে পারছো? তাহলে এই এন, এইচ আর ই এই হচ্ছে তিনটে প্যারামিটার যেগুলো সিস্টেমের ম্যাক্রো স্টেটকে ডিফাইন করছে। এন, এইচ আর ই এই তিনটে প্যারামিটার সিস্টেমের ম্যাক্রো স্টেটকে ডিফাইন করছে। সিস্টেমের মাইক্রো স্টেটটাকে কিভাবে ডিফাইন করা যেতে পারে? আগেই বলেছি যে তিনটে স্পিন হাফ পার্টিকেল, ধরে নাও প্রত্যেকের স্পিনটা ইজ ইকুয়াল টু সাম মিউ, প্রত্যেকের স্পিনটা সাম মিউ।
এখন ধরো এটা হচ্ছে ফার্স্ট স্পিন, এটা হচ্ছে সেকেন্ড স্পিন, আর এটা হচ্ছে থার্ড স্পিন। এটা প্রথম পার্টিকেল, এটা দ্বিতীয় পার্টিকেল, এটা থার্ড পার্টিকেল। প্রথম পার্টিকেলের স্পিনটা আপ, দ্বিতীয় পার্টিকেলের স্পিন আপ, থার্ড পার্টিকেলের স্পিন ডাউন। তাহলে টোটাল এনার্জি কত হবে সিস্টেমটার? মাইনাস মিউ এইচ, তাই না? স্পিনটা আপ মানে প্যারালাল টু দা ম্যাগনেটিক ফিল্ড, মনে আছে? এনার্জি কত হয়? মাইনাস মিউ ডট বি, মাইনাস মিউ ডট বি, মনে আছে তো নাকি? কি হ্যাঁ কি না কিছু বলো। একটা ম্যাগনেটিক মোমেন্টকে যদি বি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বসানো হয় তাহলে এনার্জি শিফট হবে মাইনাস মিউ ডট বি, মনে আছে? হ্যাঁ স্যার। তো এই স্পিন আপ বলতে আমি বেসিক্যালি প্যারালাল ম্যাগনেটিক ফিল্ডের কথা কনসিডার করছি। হ্যাঁ, এরকম ধরো একটা প্যারালাল ম্যাগনেটিক ফিল্ড, যে এই প্যারালাল ম্যাগনেটিক ফিল্ডের সাথে ম্যাগনেটিক মোমেন্টটা প্যারালাল। প্যারালাল হলে ধরে নাও তার এনার্জিটা মাইনাস মিউ এইচ, অ্যান্টি প্যারালাল হলে এনার্জিটা হচ্ছে প্লাস মিউ এইচ। তো যদি তিনটে পার্টিকেলের স্পিন কনফিগারেশন এইরকম হয়, দুটো প্যারালাল একটা অ্যান্টি প্যারালাল, তাহলে সিস্টেমের টোটাল এনার্জি কত হবে? সিস্টেমের টোটাল এনার্জি হবে মাইনাস মিউ এইচ। যদি এরকম হতো প্রথম পার্টিকেলটার স্পিন আপ, দ্বিতীয় পার্টিকেলটার স্পিন ডাউন, থার্ড পার্টিকেলটার স্পিন আপ, তাহলেও কিন্তু সিস্টেমের টোটাল এনার্জিটা মাইনাস মিউ এইচ হতো, ঠিক কি না? অন দি আদার হ্যান্ড এইটার স্পিনটা ধরো এইটার স্পিনটা ডাউন আর এই দুটো স্পিন আপ, তাহলেও কিন্তু সিস্টেমের টোটাল এনার্জিটা মাইনাস মিউ এইচ হতো, ঠিক? আর কি কোনো কনফিগারেশন থাকতে পারতো? আর কি কোনো কনফিগারেশন থাকতে পারতো যাতে করে আমি টোটাল এনার্জিটা মাইনাস মিউ এইচ পেতাম? দুটো আপ একটা ডাউন থাকতে হবে, তাই তো? সব কনফিগারেশন গুলোই নেওয়া হয়ে গেছে। তাহলে এই সিস্টেমের টোটাল মাইক্রোস্টেটস হচ্ছে 3। এই সিস্টেমটার টোটাল মাইক্রোস্টেটস হচ্ছে 3, যাতে করে আমরা এইরকম একটা ম্যাক্রোস্টেট পেতে পারি। ক্লিয়ার? এইটাই হচ্ছে তাহলে মাইক্রোস্টেট আর কি। ধরে নাও কোন একটা থার্মোডাইনামিক সিস্টেম ইকুইলিব্রিয়ামে আছে এবং সেই সিস্টেমটার নাম্বার অফ মাইক্রোস্টেটস ইজ সাম ওমেগা। তাহলে এটা দেখানো যায় যে এস, এন্ট্রপি অফ দি সিস্টেম ইজ ফাংশন অফ দিস ওমেগা। এন্ট্রপি অফ দি সিস্টেম ইজ ফাংশন অফ ওমেগা। তার কারণ এই মাইক্রোস্টেটটাই তো সিস্টেমের অর্ডারলিনেস বা ডিসঅর্ডারলিনেস যাই বলো তার মেজার। নাম্বার অফ মাইক্রোস্টেটস যত বেশি হবে, হোয়াট ডাজ ইট মিন? সিস্টেমটা অর্ডার আর ডিসঅর্ডার? একটা সিস্টেমের মাইক্রোস্টেট যদি বেশি হয় তাহলে সিস্টেমটাকে অর্ডার বলবো নাকি ডিসঅর্ডার বলবো? ডিসঅর্ডার বলবো। ন্যাচারালি মাইক্রোস্টেট যদি বেশি হয়, কম্পারেটিভলি বেশি হয়, তাহলে সিস্টেমের ডিসঅর্ডারলিনেসটা বেশি। এবার অ্যাবসলিউট অর্ডার বা অ্যাবসলিউট ডিসঅর্ডার এই জিনিসটার তো কোনো কংক্রিট মেজারমেন্ট নেই। আমরা তাহলে মানে কোয়ালিটেটিভলি এটাকে বলতে পারি যে একটা সিস্টেমের মাইক্রোস্টেট বেশি, এই কথার অর্থ হচ্ছে সিস্টেমটার ডিসঅর্ডারলিনেসটা লার্জার। তো এই এনট্রপিটা ফাংশন অফ দিস ওমেগা, এনট্রপিটা এই মাইক্রোস্টেটের ফাংশন, ঠিক আছে? এখন ধরে নাও যে তোমার একটা সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে দুটো পার্ট রয়েছে। একটা সিস্টেমের মধ্যে দুটো পার্ট রয়েছে এইরকম আর কি। দুটো পার্ট রয়েছে। প্রথম পার্টের মাইক্রোস্টেটস হচ্ছে ওমেগা 1, দ্বিতীয় পার্টের মাইক্রোস্টেটস হচ্ছে ওমেগা 2। ক্লিয়ার? তাহলে প্রথম পার্টের এনট্রপিটা কত? S1, যেটা কিনা ফাংশন অফ ওমেগা 1। আর দ্বিতীয় পার্টের এনট্রপিটা কত? দ্বিতীয় পার্টের এনট্রপিটা হচ্ছে S2, যেটা কিনা ফাংশন অফ ওমেগা 2। ওকে? একটা সিস্টেমের মধ্যে ধরো দুটো পার্ট রয়েছে, একটা পার্টের মাইক্রোস্টেট ওমেগা 1 আর একটা পার্টের মাইক্রোস্টেট হচ্ছে ওমেগা 2। প্রথম পার্টের এনট্রপিটা ধরো সাম S1, ন্যাচারালি S1 টা ওমেগা 1 এর ফাংশন, আর দ্বিতীয় পার্টের যে এনট্রপি সেইটা ফাংশন অফ ওমেগা 2। তাহলে টোটাল এনট্রপি অফ দি সিস্টেম, টোটাল এনট্রপিটা কত হবে? এনট্রপি তো এক্সটেন্সিভ প্রপার্টি, কাজে টোটাল এনট্রপি মানে কি? সিম্পলি S1 প্লাস S2, দুটোর সাম। টোটাল এনট্রপি অফ দি সিস্টেম ইজ F ওমেগা 1 প্লাস F ওমেগা 2। হয়েছে? এখন আমি যদি একটু জিনিসটাকে অন্যরকম ভাবে দেখতাম, দুটো সিস্টেমের টোটাল মাইক্রোস্টেটস কত বলতো? দুটো সিস্টেমের টোটাল মাইক্রোস্টেটস কত? সেইটা কিন্তু প্রোডাক্ট অফ ওমেগা 1 এন্ড ওমেগা 2। প্রবাবিলিটি কিন্তু মাল্টিপ্লিকেটিভ, তাই না? প্রবাবিলিটিটা মাল্টিপ্লিকেটিভ। প্রথম সিস্টেমের মাইক্রোস্টেট যদি ওমেগা 1 হয়, দ্বিতীয় সিস্টেমের মাইক্রোস্টেট যদি ওমেগা 2 হয়, তাহলে দুটো সিস্টেমের টোটাল মাইক্রোস্টেটস হচ্ছে
ওমেগা 1 ইন্টু ওমেগা 2। এটা আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাতে পারি। ধরো একটা সিস্টেমের একটা পার্টের মাইক্রোস্টেটস হচ্ছে A1 আর A2, দুটো মাইক্রোস্টেট। অন দি আদার হ্যান্ড অন্য যে পার্টটা সেটা মাইক্রোস্টেটও দুটো, B1 আর B2। তাহলে দুটোর যখন টোটাল মাইক্রোস্টেট বলছি আমি কিভাবে বোঝাতে পারি? আমি বলতে পারি A1 B1, আমি বলতে পারি A1 B2, আমি বলতে পারি A2 B1 আর A2 B2। তাহলে টোটাল মাইক্রোস্টেটস আমরা কতগুলো পাচ্ছি? চারটে পাচ্ছি। একটা পার্টের মাইক্রোস্টেট 2, অন্য পার্টের মাইক্রোস্টেট সেটাও 2। দুটোকে একসাথে নিয়ে যখন আমি ডেসক্রাইব করছি, টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেটস বিকামস 4, ইট ইজ দি প্রোডাক্ট। এটাই আর কি। ইনফ্যাক্ট ওমেগা 1 প্লাস ওমেগা 2 বললে 4 হতো। তুমি আরেকটু কমপ্লিকেটেড এক্সাম্পল নিয়ে ভাবতে পারতে, A1 A2 A3, আরেকটা হচ্ছে B1 B2 B3 নিয়ে ভেবে দেখো, দেখবে যে তোমার 9টা কম্বিনেশন পাবে। ক্লিয়ারলি ভিজিবল না, 9টা কম্বিনেশন পাবে। যাই হোক, এটা আমি আবার একবার বলছি যে একটা চেম্বারের একটা পার্টের মাইক্রোস্টেটস যদি ওমেগা 1 হয়, অন্য পার্টের মাইক্রোস্টেটস যদি ওমেগা 2 হয়, তাহলে টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেটস ইজ ওমেগা 1 ওমেগা 2। তাহলে আমরা যদি এইরকম ভাবে এনট্রপিটাকে দেখতাম, সেটা কি? তাহলে এই ওমেগা 1 ওমেগা 2 এর ফাংশন হতো। আমি যদি দুটো সিস্টেমকে একসাথে দেখতাম তাহলে এরকম ভাবে লিখতে পারতাম এনট্রপিটাকে। আর যদি ওই এনট্রপির এক্সটেন্সিভ প্রপার্টি কাজে লাগিয়ে বের করতাম টোটাল এনট্রপিটাকে, তাহলে এরকম ভাবে বলতে পারতাম that implies f of omega 1 omega 2 is simply f omega 1 plus f of omega 2, এই দুটোর সাম। অর্থাৎ এই আমি যে এনট্রপিটাকে ওমেগার ফাংশন বললাম, এনট্রপিটাকে যে প্রবাবিলিটির ফাংশন বললাম, সেই ফাংশনটার এই ধরনের একটা প্রপার্টি কিন্তু থাকতে হবে। f of xy should be f of x plus f of y, এইরকম ধরনের একটা প্রপার্টিকে স্যাটিসফাই করতে হবে। আমরা এবার এই ডেফিনিশনটা থেকে ফাংশনটার ফর্মটা কেমন হয় সেটাকে ডিরাইভ করে ফেলতে পারি। এই রিলেশনটা সমস্ত xy ভ্যালুর জন্য ট্রু। ধরে নাও y equals to 1 plus epsilon, যেখানে এপসিলনটা একটা ভেরি স্মল কোয়ান্টিটি, অর্থাৎ এপসিলন স্কয়ার, এপসিলন কিউব এইগুলো নেগলিজিবলি স্মল। তাহলে এই ইকুয়েশনটাতে যদি বসাই, কি লিখতে পারি বাম দিকটাতে? f of x into 1 plus epsilon, তাহলে f of x plus x plus epsilon। ডান দিকে যদি দেখো f of x আর f of y, f of 1 plus epsilon। এইটা টেলর সিরিজ এক্সপানশন করে ফেলো। টেলর সিরিজ এক্সপানশন করলে বাম দিকটাকে এইভাবে লিখতে পারো, ডান দিকে সেকেন্ড টার্মটাকে এরকম ভাবে লিখে ফেলা যায়। এখন ইকুয়েশন 1.38, এটাও তো সমস্ত ভ্যালুর জন্য ট্রু, এপসিলনে যে কোনো ভ্যালুর জন্য ট্রু। যদি এপসিলনটা 0 হতো, যদি এপসিলনটা 0 হতো তাহলে এই টার্মটা থাকতো না, এই টার্মটা থাকতো না। সেক্ষেত্রে আমরা কি পেতাম? fx সমান fx প্লাস f of 1, অর্থাৎ এটা ইমপ্লাই করতো f of 1 equals to 0। f of 1 টা তো একটা ফিক্সড ভ্যালু, আমরা দেখতে পেলাম যে f of 1 টা অলওয়েজ 0। সেটাকে বসিয়ে দাও, বসিয়ে দিয়ে এবার দেখো যে তোমার এইরকম একটা রিলেশন পাবে, x f prime x equals to f prime 1। f prime 1 টাও কি তোমার x ইন্ডিপেন্ডেন্ট একটা জিনিস, কনস্ট্যান্ট ভ্যালু, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অফ f ইভালুয়েটেড এট x equals to 1, সেইটা ধরে নাও সাম কনস্ট্যান্ট। এরপর এটাকে ইন্টিগ্রেট করলে দেখতে পাবে fx টার নেচারটা অবশ্যই k ইনটু ln x হতে হবে। অর্থাৎ ফাংশনটার নেচারটা যদি এরকম k ইনটু ln x হয়, তবেই এই ইকুয়েশন 1.36 এর মতো একটা রিলেশন স্যাটিসফাইড হবে। f of xy তবেই কিন্তু fx plus fy এরকম ফর্মে লিখে ফেলতে পারবে। ওকে, তাহলে f of omega তার ফর্মটা কেমন হবে? f of omega এর ফর্মটা তাহলে এরকম হবে, k ln omega plus c। সেটা বেসিক্যালি একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটাকে আমরা 0 হিসাবে চুজ করতেই পারি। করার পর যে জিনিসটা পেলাম, দেখতে পেলাম f of omega equals to k into ln omega। এটাকে বেসিক্যালি তোমার বোলজম্যান ডেফিনিশন অফ এনট্রপি বলা হয়, এটাকে বোলজম্যান এনট্রপি বলা হয়। s equals to k ln omega, এটাকে বোলজম্যান এনট্রপি বলা হয়। এখানে k ভ্যালুটা ইজ কল্ড দি বোলজম্যান কনস্ট্যান্ট, এটাকে বোলজম্যান কনস্ট্যান্ট বলা হয়। This relation between the entropy and thermodynamic probability clearly now explains why entropy is directly related to the orderliness of the system. একটা সিস্টেম অর্ডার্ড, এই কথার অর্থ হচ্ছে ওমেগার ভ্যালুটা রিলেটিভলি স্মলার, কাজে এনট্রপিটা রিলেটিভলি স্মলার। সিস্টেমটা যত ডিসঅর্ডার জিনিসের দিকে প্রসিড করছে, তত ওমেগা ভ্যালুটা বাড়ছে এবং এনট্রপিটা বাড়তে থাকছে। আমরা একটা পারফেক্ট ক্রিস্টালের কথা বলতে পারি, একটা পারফেক্ট ক্রিস্টালকে একটা পারফেক্ট অর্ডার সিস্টেম হিসেবে বলা যায়। ন্যাচারালি প্রশ্নটা আসবে, হোয়াট ইজ মিন বাই এ পারফেক্টলি অর্ডার সিস্টেম? পারফেক্টলি অর্ডার সিস্টেম হচ্ছে সেটাই
যেক্ষেত্রে মাইক্রোস্টেট হচ্ছে ওয়ান, সিস্টেমটা একটা মাত্র মাইক্রোস্টেটেই ডিফাইন করা সম্ভব, যেটা কি পারফেক্টলি অর্ডার সিস্টেম বলা হয়। We assume a crystal to be perfect, omega equals to 1 and that is S equals to 0. এটাই হচ্ছে ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ এনট্রপি। একটু ভালো করে পড়ে দেখো, এর বইটা ফলো করতে পারো, সিমেন্সকির বইটা, এবং তোমার ওই আরেকটা যে বই বলেছি এনরিকো